হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো দেখো, আজকে আমি পঞ্চম শ্রেণীর ভাষা পাঠের ক্লাস করাবো। তো সেখান থেকে আগের দিন আমি তোমাদের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে পড়ানো শুরু করেছিলাম এবং সূত্র নম্বর 6 অবধি পড়েছিলাম। আজকে দেখো পেজ নাম্বার 8 থেকে শুরু করব, সূত্র নাম্বার 7। তো চলো, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো চলো আজকে শুরু করি তাহলে। সূত্র 7 দেখো আছে, তয় হসন্ত যুক্ত বয় হসন্ত সমান কি হচ্ছে? দয় হসন্ত বয় হসন্ত। আর তয় হসন্ত যুক্ত ভয় হসন্ত কি হচ্ছে? দয় হসন্ত আর ভয় হসন্ত। এই দুটো মিলে হচ্ছে তটা কিসে পরিণত হচ্ছে? দয়ে পরিণত হচ্ছে। দেখো এখানেও তাই ত দ হচ্ছে আর এখানেও ত দ হচ্ছে, তাই তো। এবার দেখো বলছি, এবার বোর্ডে লিখলাম চিত যুক্ত ময় সমান কি হচ্ছে? চিন্ময়। অর্থাৎ দেখো এই খণ্ডত্বতা কিসে পরিণত হয়ে যাচ্ছে? দন্তের নয়ে পরিণত হচ্ছে। মৃৎ যুক্ত ময় মৃন্ময়, উৎযুক্ত মেষ হচ্ছে উন্মেষ। এখানে কি দেখা যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম, অর্থাৎ স্যার বা ম্যাম জিজ্ঞাসা করলো যে এখানে কি দেখা যাচ্ছে। তখন তাজদার বলল পরে ম আছে বলে তয় হসন্তগুলো সব দন্তে নয় হসন্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে পরে কি আছে? ম আছে। পরে ম আছে বলে এই তয় হসন্তটা, তয় হসন্ত মানে কিন্তু খণ্ডের ত, ঠিক আছে। এই তয় হসন্ত বা খণ্ডের তগুলো কি হয়ে যাচ্ছে? দন্তে নয় হসন্ত বা দন্তে ন হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক, কিন্তু আগে সূত্রের মতন দয় হসন্ত না হয়ে দন্তে নয় হসন্ত হচ্ছে কেন? কে বলবে? বলছে আগের সূত্র অনুযায়ী দয় হসন্ত না হয়ে, এই যেখানে কি দেখালো, তটা কি হয়ে যাচ্ছে? দ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দয় হসন্তটা না হয়ে দন্তের না কেন হচ্ছে, এটা জিজ্ঞাসা করলেন। কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা দন্তের নয় হসন্ত বা ময় হসন্ত ময় হসন্ত কি জাতীয় ধ্বনি? তখন কি জিজ্ঞাসা করলে যে দন্তে নয় হসন্ত বা ময় হসন্তটা কি জাতীয় ধ্বনি? ইয়াসমিনা হঠাৎ লাফিয়ে উঠে বলল, বুঝতে পেরেছি, ময় হসন্ত নাসিক্য ধ্বনি বলে সামনের তয় হসন্তকে বদলে আর একটা নাসিক্য ধ্বনি দন্তে নয় হসন্ত হয়ে যেতে হচ্ছে। কি বলছে? আমরা জানি ম কি নাসিক্য ধ্বনি, তাহলে ময় হসন্ত যেহেতু নাসিক্য ধ্বনি সেই জন্য কি বলছে যে সামনের এই তয় হসন্তটাকে, যেহেতু এই মটা হচ্ছে নাসিক্য ধ্বনি সেই জন্যই তকে কি করছে? বদলে দিয়ে দন্তে না হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আগের যে তয় হসন্তটা ছিল সেটা পরে দ কেন হচ্ছে না? কারণ কি না, যেহেতু পরের মটা নাসিক ধ্বনি সেই জন্য সামনে তয় হসন্তকে সে কি করছে? দন্তে নয়ে পরিণত করে নিচ্ছে। আমি খুব খুশি হলাম। ঠিকই তো, আমি বলি নাসিক ধ্বনি ময়ের প্রভাবেই ত হয়ে যাচ্ছে দন্তে না। এই ঘটনাকে বলা হয় নাসিক কি ভবন। তাহলে নাসিক কি ভবন কোনটাকে বলছে? যে নাসিক ধ্বনি ময়ের প্রভাবে ত যখন দন্তে না হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি? নাসিক্য ভবন। অর্থাৎ এক্ষেত্রে সূত্রটা হবে ম পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের পঞ্চম ধ্বনি হয়, ওই ধ্বনি পরবর্তী ময়ের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে ম যদি পরে থাকে, অর্থাৎ দেখো এখানে ম আছে, এখানে পরে, তাহলে ম যদি পরে থাকে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের পঞ্চম ধ্বনি হয়। তাহলে বর্গের প্রথম ধ্বনিটা কি? ত। ত বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ত। তাহলে ত বর্গের ধ্বনিগুলি কি কি? ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে দেখো এই ত বর্গের পঞ্চম ধ্বনিটা কি আছে? দন্তান্ন। তাই বলছে যে প্রথম ধ্বনির জায়গায় বর্গের পঞ্চম ধ্বনি হয়, অর্থাৎ তয়ের জায়গায় কি হয়ে যাচ্ছে? দন্তান্ন হচ্ছে। তাই দেখো ত যুক্ত ময় হসন্ত সমান হয়ে যাচ্ছে কি? দন্তের নয়ে ময়। তটা এখানে দ হচ্ছে না, যেহেতু কেন না ম হচ্ছে নাসিক ধ্বনি, সেই জন্য বর্গের পঞ্চম ধ্বনিটা তখন ময়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কি? দন্তের নয়ে ময়। বোঝা গেল? এবার নেক্সট দেখো, সমীভবন হয় এমন আর একটা উদাহরণ দিই বললাম আমি। তারপর আমি বোর্ডে লিখলাম কি? উৎযুক্ত লাস আর উৎযুক্ত লেখ। তাহলে উৎযুক্ত লাস কি হবে? উল্লাস। আর উৎযুক্ত লেখ হবে কি? উল্লেখ। তারেক বলল দেখো প্রথমটা হবে উল্লাস আর পরেরটা হবে উল্লেখ। বলল অপালা। আমি মাথা নেড়ে সায় দিলাম, তারপর সূত্রটা লিখলাম। ম্যাডাম কি করলো বা স্যার কি করলো? সূত্রটা পরে লিখলো যে তয় হসন্ত যুক্ত লয় হসন্ত যদি থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? লয়ে লয়ে হয়ে যাচ্ছে। প্রথমটা ত আর দ্বিতীয়টা যদি ল থাকে তাহলে সেই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? লয়ে লয়ে। সেরকমই দেখো এখানে ত আছে, এখানে ল আছে, তাহলে সেটা মিলে কি হয়েছে? উল্লাস, অর্থাৎ লয় লয় হস্যু লয়ে লয়ে আকার দন্তেসে দেখো লয় লয় হচ্ছে। তাহলে দেখো উৎযুক্ত লেখ কি হচ্ছে? উল্লেখ, হস্যু লয় লয় একার খ উল্লেখ, তাহলে লয় লয় হচ্ছে। এরপর লিখলাম উৎযুক্ত হত, উৎযুক্ত হার আর উৎযুক্ত ঋত। তাহলে দেখো এখানে আছে প্রথমে ত, তারপরে আছে কি? হ। এই উৎযুক্ত হত হবে কি? উদ্ধত, অর্থাৎ এই হটা তখন কি হচ্ছে? দয়ে ধয়ে পরিণত হচ্ছে। তো দেখো কোরক বলল উৎযুক্ত হত হচ্ছে উদ্ধত হবে মনে হচ্ছে।
বানানটা দেখো হস্যু দয়ে ধয়ে ত। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে বলল, কারণ বলতে পারবো না, কিন্তু উচ্চারণ করতে গেলেই দয়ে ধয়ে এসে যাচ্ছে। তাহলে কি বললো ম্যাম, তখন ওকে বললো কারণটা বলো যে কেন দয়ে ধয়। তা ও বললো কি যে আমি বলতে পারবো না, কিন্তু উচ্চারণ করতে গেলে দয়ে ধয়ে এসে যাচ্ছে। আমি বললাম ঠিকই বলেছে, এখানেও ঘোষীভবনের পদ্ধতি আছে, তবে এখানে তয়ে হসন্ত বা হয়ে হসন্ত কোনো ধ্বনি অবিকৃত থাকেনি, দুয়ে মিলে দয়ে ধয়ের চেহারা নিয়েছে। তাই তয় হসন্ত হয়ে হসন্ত দুটো মিলে কিসের চেহারা নিয়েছে? দয়ে ধয়। এ ধরনের সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতিকে বলা হয় কি? অনন্য সমীভবন। সৌমিক বলল, বাকি দুটো তাহলে নিশ্চয়ই উদ্ধার আর উদ্ধৃত হবে, তাই না? আমি হেসে বললাম, তয়ের জায়গায় দ থাকলেও একই ঘটনা ঘটতো। তখন ম্যাম কি করলো, বোর্ডে লিখলো, দেখো পদ যুক্ত হতে হচ্ছে কি? পদ্ধতি। তাহলে এখানে দেখো তয়ের বদলে আগের উদাহরণগুলোতে কি ছিল? খণ্ডেত্ব বা তয় হসন্ত। আর এখানে আছে দেখো দয় হসন্ত। সেই দয় হসন্ত থাকলেও কিন্তু সেটা দয়ে ধয়েই হচ্ছে, পদ্ধতি। আর তয় হসন্ত থাকলেও সেটা হবে কি? দয়ে ধয়। তারপরেও সূত্রটাও লিখে দিলাম, তয় হসন্ত যুক্ত হয় হসন্ত সমান দয়ে ধয়। আবার দয় হসন্ত যুক্ত হ থাকলেও হবে কি? দয়ে ধয়। বোঝা যাচ্ছে আশা করছি। এরপরে বোর্ডে লিখলাম উৎযুক্ত শ্বাস, চলতযুক্ত শক্তি, উৎযুক্ত শোষিত আর উৎযুক্ত শৃঙ্খল। জয়ন্ত বলল প্রথমটা মনে হয় হবে উচ্ছ্বাস। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা বলছে কি? উচ্ছ্বাস, হস্যু চয়ে ছয়ে বয়ে আকার দন্তেশ্বর। আমি হ্যাঁ বলাতে আবার বলল, আর দ্বিতীয়টা হবে উচ্ছ্বসিত। আর দ্বিতীয়টা কি হবে? উচ্ছ্বসিত, হস্যু চয়ে ছয়ে বয়ে দন্তেশ্বয় হস্যি ত উচ্ছ্বসিত। রাবেয়া বলল তৃতীয়টা হবে কি? চলত শক্তি। দেখো চ ল চয়ে ছয়ে কয়ে তয়ে হস্যি। আর রতন বলল শেষেরটা বোধ হবে উচ্ছৃঙ্খল, হস্যু চয়ে ছয়েরই উঙয় ক্ষয়ে ল উচ্ছৃঙ্খল। আমি ঘাড় নেড়ে বললাম এখানেও দেখো অনন্য সমীভবনের প্রভাব দেখতে পাবে। চ আর ছয় কেমন ধ্বনি? চ আর ছ কেমন ধ্বনি? তালব্য ধ্বনি। সবাই বলে উঠলো যে চ আর ছ আমরা জানি কি? তালব্য ধ্বনি। অর্থাৎ উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা কি করে? তালুকে স্পর্শ করে, সেই জন্য চ আর ছ কি? তালব্য ধ্বনি। ঠিক কথা। আমি বললাম তালবস্য আছে বলে দন্ত ধ্বনি ত বদলে তালব্য ধ্বনি চয়ের রূপ নিচ্ছে। তাহলে কি বলছে? যে তালবস্য আছে বলে, যেহেতু তালব্য ধ্বনি কি? তালবস্য তালব্য ধ্বনি, সেই তালব্য ধ্বনি তালবস্য আছে বলে দন্ত ধ্বনি তটা বদলে গিয়ে কি হচ্ছে? চয়ের রূপ নিচ্ছে। তালবস্যটা হয়ে যাচ্ছে কি? ছ। তাহলে কি বলছে? যে তালবস্য আছে বলে দন্তধ্বনিটা ত বদলে চ হচ্ছে, আর তালবস্যটা তখন কি হয়ে যাচ্ছে? ছয়ে পরিণত হচ্ছে। তো দেখো এখানে কি আছে? উৎযুক্ত শ্বাস, তালবস্য। তালবস্য কি বলছে? তালব্য ধ্বনি। সেই তালবস্যটা আছে বলে কি হচ্ছে? তটা চয়ে পরিণত হচ্ছে, আর এই তালবস্যটা তখন কি পরিণত হয়ে যাচ্ছে? ছয়ে পরিণত হচ্ছে। আর এই বটা এখানে থাকছে, তাহলে উচ্ছ্বাস হয়ে যাচ্ছে। দেখো উৎযুক্ত শোষিত উচ্ছ্বসিত, অর্থাৎ তটা চয়ে পরিণত হচ্ছে, তালবস্যটা ছয়ে পরিণত হচ্ছে, হয়ে যাচ্ছে কি? উচ্ছ্বসিত। তাহলে বোঝা গেল কি করে হচ্ছে। তাহলে সূত্রটা লিখে ফেলা যাক। সূত্র নম্বর 11 দেখো, তয় হসন্ত যুক্ত তালবস্য হসন্ত হচ্ছে চয়ে ছয়ে হসন্ত। এই রকমের আরও একটা নিয়ম শিখে ফেলা যাক। আমি বললাম, তারপরে বোর্ডে গিয়ে লিখলাম জাত যুক্ত না সমান হচ্ছে কি? যাচ না। জজ যুক্ত না হচ্ছে যোগ্য, রাজ যুক্ত নি হচ্ছে রাগী। এখানেও দেখো চ বর্গের যে কোনো তালব্য ধ্বনির পরে নাসিক দন্ত ধ্বনি দন্তে না থাকলে তাকে তালব্য বা নাসিক ইয় ধ্বনিতে পাল্টে ফেলা হচ্ছে। কি বলছে? যে চ বর্গের যে কোনো তালব্য ধ্বনির পরে, এই যে চ বর্গ রয়েছে, চ রয়েছে, তাদের চ বর্গে তালব্য ধ্বনির পরে নাসিক ও দন্ত ধ্বনি দন্তে ন আছে না থাকলে তাকে কিসে পরিণত হচ্ছে? তালব্য বা নাসিক ইয় ধ্বনিতে পাল্টে ফেলা হচ্ছে। এই চটা তখন কি হয়েছে? এই দন্তে নটা কি হয়ে যাচ্ছে? ইয়তে পরিণত। যেহেতু চ বর্গ রয়েছে এখানে, তারপরে দন্তে ন রয়েছে, সেই দন্তে নটা তখন কিসে পরিণত হচ্ছে? ইয়তে পরিণত হচ্ছে। দেখো জ যুক্ত ন যোগ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাগ যুক্ত নি হচ্ছে রাগী। বোঝা গেল কি করে হচ্ছে। এবার সূত্র 12 নম্বরটা তাহলে কি হলো? যে চয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত থাকলে সেটা কি হয়ে যাচ্ছে? চয়ে ইয়। আবার বর্গীর জয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত হয়ে যাচ্ছে কি? বর্গীর জয় ইয়। এই রকমভাবে মূর্ধন্য ধ্বনি পেটকাটা মূর্ধন্যস্বরের পরে ত বা থ থাকলে তাদের পাল্টে যথাক্রমে মূর্ধন্য ধ্বনি ট ও ঠ করে নেওয়া হয়। বোর্ডে গিয়ে লিখলাম দেখো, বৃষ যুক্ত তি হচ্ছে বৃষ্টি, ষষ্ঠ যুক্ত থ হচ্ছে কি? ষষ্ঠ। অর্থাৎ পেটকাটা মূর্ধন্যস্বরের পরে দেখো ত রয়েছে, সেই ত বা থ থাকলে সেটা কি হচ্ছে? মূর্ধন্য ধ্বনি ট বা ঠয়ে পরিণত হচ্ছে। পেটকাটা মূর্ধন্যস্বরে যে ত রয়েছে সেটা টয়ে পরিণত হচ্ছে। এখানে পেটকাটা মূর্ধন্যস্বরে যে থ আছে, সেই থটা কিসে পরিণত হচ্ছে? ঠয়ে পরিণত হচ্ছে। তারপরে সেই সূত্রটা কি আসছে? সূত্রটা আসছে যে পেটকাটা মূর্ধন্যস্বর যুক্ত তয় হসন্ত যদি থাকে তাহলে হচ্ছে পেটকাটা মূর্ধন্যস্বরে টয় হচ্ছে, আর যদি পেটকাটা মূর্ধন্যস্বর যুক্ত থ থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? পেটকাটা মূর্ধন্যস্বরে ঠয়।
ব্যঞ্জন ধ্বনির খেলায় সবাই বেশ মেতে উঠেছে দেখা গেল। বোর্ডে গিয়ে লিখলাম দিক যুক্ত নির্ণয় দিক নির্ণয়, বাক যুক্তময় বাংময়। ভালো করে দেখো, এখানে আছে দিক যুক্ত নির্ণয় হচ্ছে কি দিক নির্ণয়, অর্থাৎ উনেশ্বর হয়ে অর্থাৎ উঙ হয়ে যাচ্ছে, বাক যুক্তময় বাংময়। তারপর বললাম 12 নম্বর সূত্রের মতন এখানেও দেখো কয় হসন্তের পরে দন্তের না বা ময়ে হসন্ত নাসিক ধ্বনি থাকলে ক নিজেও কিন্তু পাল্টে যাচ্ছে নাসিক ধ্বনি উঙতে। এক্ষেত্রেও নাসিক ভবন ঘটছে, অর্থাৎ কয়ের পরে যদি দন্তের না বা ম থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে কি নাসিক ধ্বনি থাকে, তাহলে সেটা কটা কিসে পরিণত হচ্ছে, কটা উঙতে পরিণত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে নাসিক ভবন হতে দেখা যাচ্ছে। তারপরে বোর্ডে লিখলাম মৃৎ যুক্তময় উৎ যুক্ত নতি জগৎ যুক্ত নাথ, অর্থাৎ মৃৎ যুক্তময় হবে কি মৃন্ময়, উৎযুক্ত নতি উন্নতি, আর জগৎযুক্ত নাথ হবে কি জগন্নাথ। দেখো এখানে মৃন্ময় যদি আমি লিখি তাহলে দেখো এখানে হচ্ছে তয় হসন্ত, তয় হসন্তর পরে কি বলেছিল ম থাকলে নাসিক ভবন নাসিক ধ্বনি ম, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে দন্তের নয় পরিণত হয়, তাহলে হয়ে গেল কি মৃন্ময়। উৎযুক্ত নতি হবে কি উন্নতি। দেখো রাকিব বলো প্রথমটা হবে মৃন্ময়, নাতাশা বলো পরেরটা হবে উন্নতি, জীবন বললো শেষেরটা হবে নিশ্চয়ই জগন্নাথ। আমি মাথা নেড়ে বললাম শেষে থাকা নাসিক ধ্বনির দন্তের না বা ময়ের জন্য প্রথমে থাকা ত বদলে নিজের বর্গের নাসিক ধ্বনি দন্তের নয় রূপ নিচ্ছে, তয়ের জায়গায় ধ থাকলেও একই ব্যাপার ঘটবে। যেমন কি না খুদ যুক্ত নিবৃত্তি হচ্ছে খুন নিবৃত্তি, এখানে ধ থাকলেও সেই ধটা কিসে পরিণত হচ্ছে, দেখো দন্তের নয়ে পরিণত হচ্ছে। তারপরে সূত্রটা কি লিখলো যে কয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত থাকলে কি হচ্ছে উঙ্গয় হসন্ত যুক্ত ন, অর্থাৎ কটা উঙ্গয় পরিণত হচ্ছে, তয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত দন্তে নয় নয়, ধয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত দন্তে নয় নয়, কয় হসন্ত যুক্ত ময় হসন্ত উঙ্গয় ময়ে, তয় হসন্ত যুক্ত ময় হসন্ত দন্তে নয় ময়ে। বোর্ডে এরপরে লিখলাম উৎযুক্ত স্থান উত্থান, উৎযুক্ত স্থিত উত্থিত, উৎযুক্ত স্থাপন হচ্ছে উত্থাপন। এই উদাহরণগুলো থেকে কি বুঝলে বলো দেখি, আমি প্রশ্ন ছুড়ে দিলাম স্টুডেন্টদের কাছে। তৌফিক বলো দন্তের সহায়ে ধ্বনিটাকে হারিয়ে যেতে দেখছি, অর্থাৎ দেখো উৎযুক্ত স্থান কি হয়েছে উত্থান, অর্থাৎ এই দন্তের স্বটা দেখো এখানে কিন্তু নেই, তাই বলছে যে দন্তের স্বটা আমরা হারিয়ে যেতে দেখছি। উৎযুক্ত স্থিত হচ্ছে উত্থিত, উৎযুক্ত স্থাপন উত্থাপন, অর্থাৎ দন্তের স্বয়ের উচ্চারণ কিন্তু এখানে কোথাও থাকছে না, অর্থাৎ দন্তের স্ব হারিয়ে যাচ্ছে। আমি বললাম একদম ঠিক, এই ব্যাপারটাকে বলা হয় কি ব্যঞ্জন ধ্বনি লোপ পাওয়া, অর্থাৎ কি যে ধ্বনিটা হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেখান থেকে কি হচ্ছে লোপ পাচ্ছে, তা সেটাকে বলছে কি ব্যঞ্জন ধ্বনি লোপ। তারপরে সূত্রটা লিখে দিলাম তয় হসন্ত যুক্ত দন্তের শয় থয় হলে কি হয়ে যাচ্ছে থয় থয়, অর্থাৎ দেখো দন্তের শটা লোপ পাচ্ছে, দন্তের আমরা জানি কি ব্যঞ্জন ধ্বনি, সেই জন্য বলছে ব্যঞ্জন ধ্বনি লোপ পাওয়া। এইবার বোর্ডে ডাকলাম সন্ধ্যা আর নাসিরকে, ওরা বোর্ডে লিখলো তৎ যুক্ত তয় বয়, হৃৎ যুক্ত কম্প, হৃৎ যুক্ত পিণ্ড, তৎযুক্ত পর। নাসির বলল তৃতীয়টা নিশ্চয়ই হৃৎপিণ্ড হবে, তৃতীয়টা কি হবে হৃৎপিণ্ড। আমি হ্যাঁ বলাই সাহস পেয়ে বললো দ্বিতীয়টা হবে হৃৎকম্প, সন্ধ্যা বলল শেষেরটা হবে তৎপর, আর প্রথমটা হবে কি তত্ত্ব, প্রথমটা কি হবে তত্ত্ব। আমি বললাম কি দেখলে, আমি জিজ্ঞাসা করি, জাহানারা বলল দয়ের পরে কয় হসন্ত তয় হসন্ত বা পয় হসন্ত থাকলে সেগুলো কি দ বদলে ত হয়ে যাচ্ছে, তাহলে কি বলছে যে দয়ের পরে যদি তয় হসন্ত পয় হসন্ত আর কয় হসন্ত, দেখো এখানে ত রয়েছে, তাহলে দয়ের পরে এখানে কি আছে ত, এখানে তয়ের পরে কি আছে ক, আবার এখানে দেখো খণ্ডের তয়ের পরে আছে প, আবার দয়ের পরে প, যদি এগুলো থাকে তখন সেই দটা বদলে গিয়ে কী হয়ে যাচ্ছে তয়ে পরিণত হচ্ছে। আমি বললাম ঠিক, দ বা ধয়ের পরে ক বর্গ ত বর্গ প বর্গের প্রথম বা দ্বিতীয় ধ্বনি থাকলে সেই দ বা ধ পাল্টে গিয়ে কী হয়ে যায় ত বা খণ্ডের ত হয়ে যায়। কী বলছে দ ধয়ের পরে ক বর্গ ত বর্গ প বর্গের যে কোনো বর্গের প্রথম বা দ্বিতীয় ধ্বনি থাকলে সেটা পাল্টে গিয়ে কী হয়ে যাবে ত বা খণ্ডের ত হয়ে যাবে। সেই কারণে খুদ যুক্ত কাতর দেখো খুদ কাতর, খুদ যুক্ত পিপাসা খুদ পিপাসা, তো ধটা পরিণত হয়ে খণ্ডের তয়ে পরিণত, অর্থাৎ ধটা খণ্ডের তয়ে পরিণত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ঘোষী ভবনের উল্টো প্রক্রিয়া, ক খ ত থ বা প ফয়ের মতো অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনি দ ধ বদলে অঘোষ ত ধ্বনির রূপ নিচ্ছে, একে বলা যায় ঘোষী ভবন। পর সূত্রটাও লিখে দিলাম। সূত্র নম্বর 16 কি হলো, তাহলে দয় হসন্ত যুক্ত কয় হসন্ত থাকলে খণ্ডের তয়ে কয় হচ্ছে, দয় হসন্ত যুক্ত তয় হসন্ত তয় তয়, দয় হসন্ত যুক্ত পয় হসন্ত খণ্ডের তয় পয়, ধয় হসন্ত যুক্ত কয় হসন্ত খণ্ডের তয়ে কয়ে, আর ধয় হসন্ত যুক্ত পয় হসন্ত থাকলে কি হচ্ছে খণ্ডের তয়ে পয়। এরপর বোর্ডে গিয়ে লিখলাম সমযুক্ত কর, দেখো কি হচ্ছে শঙ্কর বা শঙ্কর, অর্থাৎ উঙ্গয় কয় বা তাল অনুস্বার ক, সমযুক্ত চিত সঞ্চিত, সমযুক্ত গীত সঙ্গীত, পরমযুক্ত তপ পরন্তপ, স্বয়ংযুক্ত বর স্বয়ম্বর। আমি বললাম
পূর্বপদের শেষে থাকা ম কিভাবে বদলে যাচ্ছে দেখো। বলছে পূর্বপদে থাকা মটা, এই যে এখানে দেখো তালবস্য যুক্ত ময় হসন্ত হচ্ছে সম, এই মটা কিভাবে বদলে যাচ্ছে। প্রথম দুটো উদাহরণে শেষের পদ দুটি শুরু হয়েছে ক বর্গের ধ্বনি ক আর গ দিয়ে। তো দেখো প্রথমে বলছে কি, এই প্রথম দুটো ধ্বনি মানে ময়ের পরে শুরু হয়েছে দেখো ক বর্গের ধ্বনি দিয়ে, অর্থাৎ ক, আর এটা হচ্ছে গ দিয়ে শুরু হয়েছে। ম তাই বদলে ক বর্গের নাসিক ধ্বনি উঙ্গয়ের রূপ নিয়েছে। তাহলে সে যেহেতু এটা ময়ের পরে দেখো ক বর্গের ধ্বনি দিয়ে, অর্থাৎ ক ধ্বনি দিয়ে শুরু হয়েছে, সেই জন্যই মটা তখন কিসে পরিণত হচ্ছে, ক বর্গেরই নাসিক ধ্বনি অর্থাৎ উঙ্গয়ে পরিণত হয়েছে। ক বর্গের নাসিক ধ্বনি উঙ্গ হচ্ছে। দেখো ঠিক এখানেও তাই, ময় হসন্ত সমযুক্ত গীত গ হচ্ছে কি ক বর্গের ধ্বনি, তাই তো। ক খ গ, গটা হচ্ছে ক বর্গের ধ্বনি, যেহেতু ক বর্গের ধ্বনি গ রয়েছে সেই জন্য ওই গটা তখন মটা কিসে পরিণত হচ্ছে, ক বর্গেরই নাসিক ধ্বনি উঙ্গয়ে পরিণত হয়েছে। পাপড়ি বলল তৃতীয় উদাহরণে চ আছে বলে ম বদলে যাচ্ছে ইঁতে। তো ঠিক তৃতীয় ধ্বনিতে দেখো ময় হসন্ত যুক্ত চয় হসন্ত রয়েছে, ঠিক আছে। এখানে এবার চটা কি কোন বর্গের ধ্বনি, চ বর্গের ধ্বনি, সেই জন্য চ বর্গের কি আছে নাসিক ধ্বনি হচ্ছে ইয়, চ ছ বর্গীর ঝ ইয়, ইয় হচ্ছে নাসিক ধ্বনি, সেই জন্য মটা ইয়ই পরিণত হয়েছে। তেমনি দেখো এটা পরম যুক্ত তপ, তো তটা কি ত বর্গ, ত বর্গের নাসিক ধ্বনি কোনটা হচ্ছে দন্তে ন, ত থ দ ধ দন্তে ন, তখন এই মটা তখন দন্তে নয় পরিণত হচ্ছে। দেখো এখানে বলেছে রাহুল বলল পরে তারপরেরটাই তপের তয়ের জন্য পরমের ম হয়ে যাচ্ছে দন্তানা। হ্যাঁ, আর শেষের উদাহরণে প বর্গের ওষ্ঠধ্বনি বয়ের কারণে স্বয়মের মকে আর বদলাতে হচ্ছে না আমি বললাম, অর্থাৎ এই যেহেতু এটা ব বর্গ রয়েছে সেই জন্য মটার বদল হচ্ছে না, সেখানে হয়ে যাচ্ছে কি স্বয়ম্বর। কিন্তু আপনি শব্দগুলোকে অনুস্বর দিয়ে লিখেছেন কেন, তনিমা জিজ্ঞাসা করলো। যেহেতু কি বলছে যেখানে তো উঙ্গ হচ্ছে, তাই না। এই যে ক বর্গের নাসিক ধ্বনি কি উঙ্গয়ে পরিণত হচ্ছে, তাহলে আপনি এখানে তার অনুস্বর লিখেছেন কেন, সেটা কে তনিমা জিজ্ঞাসা করলো। কেননা দুটো বানানই ব্যাকরণগতভাবে ঠিক আমি বলি, তাহলে আমি বললাম কি যে কেননা দুটো বানানই ব্যাকরণগতভাবে ঠিক, তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। যেমন দেখো সমযুক্ত ত কি হয়ে যাচ্ছে শান্ত। তাহলে যাই হোক আপাতত সূত্রটা লিখে ফেলা যাক। স্পর্শধ্বনি পরে থাকলে পদের অন্তস্থ ম স্থানে অনুস্বর বা বর্গের পঞ্চম ধ্বনি হয়। বলছে কি স্পর্শধ্বনি পরে থাকলে পদের অন্তস্থ ম স্থানে অনুস্বর বা বর্গের পঞ্চম ধ্বনিটা হয়। যেমন সূত্র দেখো ময় হসন্ত যুক্ত কয় হসন্ত হয়ে যাচ্ছে কি উঁয় কয় হসন্ত বা অনুস্বর ক, ঠিক আছে। ময় হসন্ত যুক্ত চয় হসন্ত হচ্ছে কি ইঁয় চয়। ময় হসন্ত যুক্ত তয় হসন্ত দন্তে নয় তাই ময় হসন্ত যুক্ত বয়ে ময়ে বয়ে, আর ময় হসন্ত যুক্ত গ উঁয় গয় বা অনুস্বর গ। এইবার বোর্ডে গিয়ে লিখলাম সমযুক্তকার সংস্কার, পরিযুক্তকার পরিষ্কার, সমযুক্তকৃত সংস্কৃত, পরিযুক্তকৃত হচ্ছে পরিষ্কৃত। পড়ুয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উদাহরণগুলো থেকে কি জানতে পারলে বলো দেখি। শ্রীমন্তী বলল দন্তের শয় হসন্ত বা পেট কাটা মূর্ধন্য শয় হসন্ত চলে আসতে দেখেছি। আমি বললাম ঠিক কথা, একে বলে ব্যঞ্জনাগম, অর্থাৎ যে ধ্বনিটা আসে আগত হয়, যখন আমরা তখন আগে বললাম কি ব্যঞ্জন লোক, এক্ষেত্রে আমরা পড়ছি কি ব্যঞ্জনা গম, অর্থাৎ যে কোনো ধ্বনির আগমন ঘটছে। দেখো এখানে সমযুক্ত কার আছে কি সংস্কার, অর্থাৎ এখানে কিন্তু কোথাও দন্তেশ্বটা নেই, এখানে দন্তেশ্বর এসেছে অর্থাৎ আগমন ঘটেছে, তাহলে ব্যঞ্জনা গম। সমযুক্তকৃত সংস্কৃত অর্থাৎ দন্তেশ্বরের আগমন ঘটেছে, সেই জন্য এটাকে বলছি কি ব্যঞ্জনা গম। খালি খেয়াল রেখো পরীর শেষে থাকা উচ্চারণ ধ্বনি হর্ষের কারণে ডান দিকের উদাহরণগুলিতে মূর্ধন্য ধ্বনি পেট কাটা মূর্ধন্যের আগমন ঘটেছে। তারপর সূত্র লিখে দিলাম কি, তাহলে সমযুক্ত কা হচ্ছে দন্তের শয় কয় আকার, ময় হসন্ত যুক্ত ক দন্তের শয় কয় রি, হর্ষই যুক্ত কা পেট কাটা মূর্ধন্য শয় কয় আকার, আর হর্ষই যুক্ত কয়েরই হচ্ছে পেট কাটা মূর্ধন্য শয় কয় রি। এরপর বোর্ডে লিখলাম সমযুক্ত জম সংযম, সমযুক্ত রাগ সংরাগ, সমযুক্ত লগ্ন সংলগ্ন, সমযুক্তবাদ সংবাদ, সমযুক্ত সার সংসার, সমযুক্ত হার হচ্ছে সংহার। প্রশ্ন করলাম এই উদাহরণগুলো থেকে কি নজরে পড়লো তোমাদের। রেবতী বলল ময় হসন্তগুলো সব অনুস্বর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো ময় হসন্ত যেগুলো কি হয়েছে অনুস্বর, আমি বললাম হচ্ছেই তো। আসলে উন্তজ্জা আর বয় হসন্তর মতন অন্তস্থ ধ্বনি র আর লয়ের মতো তরল ধ্বনি এবং তালবস্য পেটকাটা মধ্যস্থ দন্তেশ্ব হয়ের মতো উষ্ণ ধ্বনি পরে থাকলে পদের শেষে থাকা ম পাল্টে অনুস্বর হয়ে যায়। তাহলে কি বলছে, আসলে উন্তজ্জা আর বয়ের মতন যদি অন্তস্থ ধ্বনি থাকে আর র বা লয়ের মতো যদি তরল ধ্বনি থাকে, তাহলে তালবস্য পেটকাটা বন্ধনস্য দন্তস্ব এবং হয়ের মতো যদি উষ্ণ ধ্বনি পরে থাকলে পদের শেষে থাকা মটা পাল্টে অনুস্বর হয়ে যায়।
তাহলে দেখো এখানে উন্তেজ জ রয়েছে, উন্তেজ জটা কি ধ্বনি হচ্ছে? অন্তস্থ ধ্বনি। সেই যদি উন্তেজ জ থাকে তাহলে সেটা মটা তখন কি হয়েছে? অনুস্বরে পরিণত হচ্ছে। এখানে দেখো র আছে, র হচ্ছে তরল ধ্বনি, তাহলে র থাকলে মটা কি হয়েছে? অনুস্বরে পরিণত হচ্ছে। এখানে দেখো হ আছে, হ হচ্ছে উষ্ণ ধ্বনি, তখন মটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? অনুস্বরে পরিণত হচ্ছে। এইভাবে এই সন্ধিগুলো হচ্ছে। তাই সূত্রটা দেখো, ময় হর্ষন্ত যুক্ত উন্তেজ জ হচ্ছে অনুস্বর জ, তাহলে এই সূত্রগুলো তোমরা পড়বে। এবার দেখো বলছে সংস্কৃত ব্যঞ্জন ধ্বনির নিয়ম প্রায় সব শেখা হয়ে গেল। তাহলে আমরা এগুলো এতক্ষণ ধরে কি শিখলাম? যে সংস্কৃত ব্যঞ্জন ধ্বনির সূত্র। আমি বোর্ডে গিয়ে লিখলাম বাঘ যুক্ত জাল বাঘ জাল, বাঘ যুক্ত দত্তা বাঘ দত্তা, বাঘ যুক্ত বিস্তার হচ্ছে বাঘ বিস্তার। সপ্রশ্ন ভঙ্গিতে চাইতেই হাফিজুল বলল সব কটা কয় বদলে গিয়ে কি হয়ে গেছে? গ হয়ে যাচ্ছে। ওখানে অর্থাৎ কগুলো বদলে গিয়ে কি হয়ে যাচ্ছে? গ হচ্ছে। ঠিক বলেছ। আমি বললাম আসলে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনি অর্থাৎ ঘোষ ধ্বনি অথবা উন্তেজ র ল ব হ পরে থাকলে পদের অন্তঃস্থিত বর্গের প্রথম ধ্বনি পাল্টে বর্গের তৃতীয় ধ্বনি হয়ে যায়, যেমন ক হয়ে গেছে গয়। একইভাবে উৎযুক্ত ভব উদ্ভব, উৎযুক্ত জম উদ্যম, ষটযুক্ত যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র। এখানেও ঘোষীভবনের প্রক্রিয়া কাজ করলো। সূত্রটাও লিখে ফেললো। ক যুক্ত বর্গীজ হচ্ছে গ বর্গীজ, ক যুক্ত দ গয়ে দয়, ক যুক্ত ব গয়ে বয়। কগুলো সব কি হয়ে যাচ্ছে? গয়ে পরিণত হচ্ছে। আর তগুলো হচ্ছে কি? দয়। আর ত হচ্ছে দেখো দয়, ট হচ্ছে ডয় বিন্দু রায়ে পরিণত হচ্ছে। আর আছে কিছু নিপাতনে সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ কথার অর্থ মনে আছে নিশ্চয়ই? ইয়াসমিনা বলল হ্যাঁ, যে সমস্ত শব্দকে ব্যঞ্জন সন্ধির কোনো নিয়মের আওতায় ফেলা যাবে না কিন্তু ব্যাকরণের দিক থেকে শব্দগুলো ভুল নয়, এদেরকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলতে হবে। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? না, যে সমস্ত শব্দকে ব্যঞ্জন সন্ধির কোনো নিয়মে ফেলা যাবে না আবার ব্যাকরণের দিক থেকেও শব্দগুলো ভুল নয়, তাকেই বলছে কি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বেশ, আমি বলি এবার এইরকমই কয়েকটি সন্ধির উদাহরণ দেওয়া যাক। দেখো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দিচ্ছে তৎযুক্ত কর হচ্ছে তস্কর, আযুক্ত চর্য আশ্চর্য, গোযুক্ত পদ গোষ্পদ, আযুক্ত আচ্ছা বৃহৎ যুক্ত পতি বৃহস্পতি, বনযুক্ত পতি বনস্পতি, দ্বীপযুক্ত লোক দুলোক। তাহলে এইগুলো হচ্ছে কি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এই পর্যন্তই পড়ালাম। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু খুব ভালো করে এগুলো পড়বে, সূত্রগুলো পড়ে বুঝে নিয়ে পড়বে, দেখবে মনে থাকবে এবং খাতায় লিখে লিখে সন্ধিগুলো প্র্যাকটিস করবে, তাহলে সব বুঝতে পেরে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।